হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এডিএসের পক্ষ থেকে আমি তোমাদের সুকান্ত ভাইয়া আজকে আরও একটা দারুণ টপিক নিয়ে আসছি। তোমরা যদি দেখো টপিকের নাম কি, টপিকের নাম হচ্ছে ফ্রি বডি অ্যানালাইসিস। ঠিক আছে, এটা আমাদের নিউটনের বলবিদ্যা অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। বিশেষ করে বোর্ড এক্সামগুলোতে বা কম্পিটিটিভ এক্সামগুলোতে এই টপিক থেকে প্রচুর প্রবলেম আসে। তো নামটা হয়তো তোমাদের কাছে একটু অচেনাই লাগছে যে ফ্রি বডি অ্যানালাইসিস বিষয়টা আসলে কি। আমি তোমাদেরকে সেই বিষয়টা একটু যদি বলার চেষ্টা করি। দেখো, অনেক সময় এমন হয় যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করতে হয়। তো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে তার ত্বরণ কেমন হবে, তার গতি কেমন হবে, কিছু নির্দিষ্ট সময় পরে তার বেগ কত হবে, সরণ কত হবে, এই হিসাবগুলো হয়তো আমরা খুব সহজভাবে করতে পারি। কিন্তু অনেক সময় এমন হয় যে একই সিস্টেমের মধ্যে একাধিক বস্তু থাকে, তখন এই সিস্টেমটাকে আমরা বলি কমপ্লেক্স সিস্টেম। এই সিস্টেমে যদি কোনো একটা অংশে বল প্রয়োগ করা হয়, তাহলে সেই বলটা শুধু একটা বস্তুকে না, বরং প্রত্যেকটা বস্তুকে প্রভাবিত করে। এবং একটা সিস্টেমে একাধিক বস্তু থাকার কারণে বল প্রয়োগ করার কারণে প্রত্যেকটা বস্তু যে ত্বরণের মান হয় সেটা ক্যালকুলেশন করাটা আমাদের জন্য অনেক সময় জটিল হয়ে যায়। এই জন্য তখন আমরা কি করি, ওই কমপ্লেক্স সিস্টেমের যে প্রত্যেকটা বস্তু আছে, প্রত্যেকটা বস্তুকে আমরা আলাদা আলাদা করে ফ্রিলি বিবেচনা করি, অর্থাৎ মুক্তভাবে বিবেচনা করি। দেখো, এখানে বডি বলতে যে শব্দটা বোঝানো হচ্ছে, বডিটা বোঝানো হচ্ছে যে রিজিড বডি বা জড় বস্তু। অর্থাৎ একটা সিস্টেমে যখন অনেকগুলো বস্তু একসাথে কানেক্টেড থাকবে এবং কোনো একটা পোর্শনে বা কোনো একটা স্থানে বল প্রয়োগ করা হবে, তখন ওই বলের প্রভাব প্রত্যেকটা বস্তুর উপর আলাদা আলাদাভাবে কেমন প্রভাব বিস্তার করবে এবং প্রত্যেকটা বস্তুর ত্বরণ কেমন হবে, এই বিষয়গুলো নেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জড় বস্তুকে আলাদা আলাদাভাবে ফ্রিলি নেওয়া লাগে, ফ্রিলি কনসিডার করা লাগে। তো এই অ্যানালাইসিসের যে প্রসেসটা, সেটাকে আমরা বলছি ফ্রি বডি অ্যানালাইসিস। অর্থাৎ একটা কমপ্লেক্স সিস্টেম থেকে বস্তুগুলোকে ফ্রিভাবে বিবেচনা করে আমরা টোটাল সিস্টেমে ত্বরণের মানটা বের করার চেষ্টা করব। তো চলো দেরি না করে আমরা শুরু করি। তো এই টপিকটা বোঝার জন্য আমরা সবার প্রথমে একটা গাণিতিক সমস্যা থেকেই প্রথমে প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তো চলো, আমাদের ফ্রি বডি অ্যানালাইসিসের প্রথম যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা আমাদের এক্সাম্পল 1, সেটা হচ্ছে টেনশন অফ থ্রেড বা সুতার টান। সুতার টান রিলেটেড প্রবলেম পরীক্ষায় খুব বেশি আসে। তোমরা যদি প্রিভিয়াস বোর্ডের কোয়েশ্চেনগুলো একটু দেখার চেষ্টা করো, তাহলে দেখবা বোর্ডের এক্সামে তোমার এই কোয়েশ্চেনগুলো প্রায়ই আসে। যেমন আমরা একটা প্রবলেম এখানে দেখার চেষ্টা করি। 0.3 ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট কোনো একটা তলের উপর 2 কেজি এবং 3 কেজি ভরের দুটি বস্তু একটি সুতার সাহায্যে বাঁধা আছে। অর্থাৎ একটা তলের উপরে দুইটা বস্তু পরস্পর সুতার মাধ্যমে বাঁধা আছে এবং 2 কেজি ভরের বস্তুটাকে তল বরাবর 60 নিউটন বলে টানলে সিস্টেমের ত্বরণ কত এবং তাদের মধ্যে সংযোগকারী যে সুতা, সেই সুতার টানের মানটা কত, এটা আমাদেরকে বের করতে হবে। সো খুবই দারুণ একটা প্রবলেম। এই টাইপের প্রবলেম পরীক্ষায় প্রচুর আসে। সো এইটার সলভের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব ফ্রি বডি অ্যানালাইসিসটা কী এবং কীভাবে এই টাইপের প্রবলেমের সলিউশন আমরা করতে পারি। তাহলে চলো আর দেরি না করে আমরা প্রবলেমটা শুরু করি। দেখো, সবার আগে এই টাইপের প্রবলেম যদি পরীক্ষায় আসে, সবার আগে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে প্রশ্নে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো বুঝে একটা ছবি আমাদেরকে আঁকাতে হবে, একটা ফিগার আমাদেরকে আঁকাতে হবে। সেই ফিগারটা যদি আমরা একটু আঁকানোর ট্রাই করি, দেখো ফিগারটা হবে দেখতে অনেকটা এরকম। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা বস্তু এখানে আছে। দেখো, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। এই দুইটা বস্তু মাঝখানে একটা সুতার মাধ্যমে বাঁধা আছে। তোমরা দেখতে পাচ্ছ সাদা কালারের যে লাইনটা আমরা টেনেছি, এটা দিয়ে আমি সুতা বোঝানোর ট্রাই করছি। তো অবভিয়াসলি বুঝতেই পারছো, এই যে তলটা আমরা দেখতে পাচ্ছি, এই তলের ভিতরে ঘর্ষণ আছে এবং সেই ঘর্ষণ গুণাঙ্কের মান হচ্ছে 0.3 ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট তলের মধ্যে 2 কেজি এবং 3 কেজি ভরের দুটি বস্তু এখানে রাখা হয়েছে, তাই না? তাহলে সেই হিসাবে বলো তো ভাইয়া, এখানে আমাদের 2 কেজি ভরের বস্তু কোনটা? এই যে এখানে যদি আমরা চিন্তা করি যে এখানে 2 কেজি ভরের যে বস্তুটা, সেটা হচ্ছে আমাদের প্রথমটা, অর্থাৎ এই প্রথম বস্তুর ভরটাকে আমরা বলছি 2 কেজি এবং 3 কেজি ভরে আরও একটা বস্তু আছে, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় বস্তু। এই দ্বিতীয় বস্তুর ভরকে আমরা ধরছি 3 কেজি। এই দুইটা বস্তুকে একটা সুতার সাহায্যে বাঁধা আছে এবং 2 কেজি ভরের যে বস্তুটা, অর্থাৎ প্রথম যে বস্তুটা, তাকে একটা বল দিয়ে সামনের দিকে টানা হচ্ছে। সেই বলের মানটা কত এখানে বলা হচ্ছে 60 নিউটন। এখন টোটাল সিস্টেমের ত্বরণটা কত হবে, এইটাই এখন আমাদেরকে বের করতে হবে। তো চলো দেখো আমরা কীভাবে অ্যানালাইসিস করতে পারি। সবার প্রথমে আমরা যেটা চিন্তা করব, যেহেতু এই প্রথম বস্তুটা একটা তলের উপরে আছে, তাহলে তলের উপরে সে কী করছে, তার ওজনটা নিচের দিকে কাজ করছে এবং এই কারণে তলও বস্তুটার উপরে একটা প্রতিক্রিয়া বল ফেরত দিচ্ছে। এবং আমরা বলতে পারছি প্রথম বস্তুর জন্য প্রতিক্রিয়া বল যেটা R1, সেটা হচ্ছে M1G এর সমান। দ্বিতীয় বস্তুর জন্য তার ওজনটাও নিচের দিকে কাজ করছে, তার জন্য একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে, তাকে আমরা R2 বলছি, সেটা উপরের দিকে কাজ করবে। তাহলে অবভিয়াসলি যখন আমি এখানে 60 নিউটন বল প্রয়োগ করব, তখন দুইটা বস্তুই সামনে আগানোর ট্রাই করবে, কিন্তু তাদের ঘটনাটা হবে কি সেটা একটু আমরা ফিল করার চেষ্টা করব। হ্যাঁ, একদম ভিতর থেকে বোঝার চেষ্টা করব। মনে করো এটা একটা বস্তু, তার উপরে একটা 60 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তো এই বলের কারণে এই বস্তুটা কী করবে, সামনে আগানোর ট্রাই করবে না? মনে করো আমি সেই বস্তু, আমি প্রথম বস্তু। সো আমি 2 কেজি ভরে বস্তু, আমার পিছনে আরও একটা বস্তু আছে যে 3 কেজি ভরে বস্তু এবং আমাদের দুইজনের মধ্যে একটা সুতা দিয়ে বাঁধা আছে। মনে করো আমাকে একটা বল দিয়ে টানা হলো, তো তখন আমি কি করব, আমি সামনে যাওয়ার ট্রাই করব,
কিন্তু আমি যখনই সামনে যাওয়ার ট্রাই করব তখন পিছনে যে আর একজন আছে সে কিন্তু আমাকে পিছনের দিকে টেনে ধরবে এবং বলবে কি যে বন্ধু তুমি যেও না, আমরা দুজন একসাথে এক সুতোয় বাঁধা, তুমি কেন যাচ্ছ, তাই না? তো আমি দেখো, আমি যদি সামনে যাওয়ার ট্রাই করি পিছনের বস্তুটা কিন্তু আমাকে পিছনের দিকে টেনে ধরবে, বলবে যে বন্ধু তুমি যেও না। তখন আমার রিপ্লাইটা কী হবে? আমি বলবো বন্ধু কিছুই করার নেই, আমার সামনে থেকে একটা বল প্রয়োগ করেছে, তো আমার তো কিছু করার নেই, আমাকে সামনে যেতেই হবে, তুমি একটা কাজ করো, তুমিও আমার সাথে চলে এসো। তখন আমি কিন্তু তাকে আবার টান দিব যে বন্ধু তুমিও এসো। অর্থাৎ দেখো, এই দুইটা বস্তুর মধ্যে যে কনভারসেশন হচ্ছে সেটা যদি আমরা একটু দেখানোর ট্রাই করি, প্রথম বস্তুটা যখন সামনে আগানোর ট্রাই করবে তখন পিছনের বস্তুটা তাকে পিছনের দিকে একটা টান প্রয়োগ করবে, করে বলবে বন্ধু তুমি যেও না। আর প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে বলবে যে বন্ধু আমার কিছু করার নাই, আমাকে যেহেতু সামনে থেকে বল প্রয়োগ করেছে তো আমাকে সামনে আগাইতেই হচ্ছে, তুমি একটা কাজ করো, তুমিও চলে আসো। এখন একটু এখানে বুঝতে হবে কে কোন বলটা কাকে প্রয়োগ করছে। খেয়াল করো, এই প্রথম যে বলটা আমরা দেখতে পাচ্ছি, এই যে টানটা, এই টানটা, এইটা দ্বিতীয় বস্তু প্রথম বস্তুকে দিচ্ছে এবং প্রথম বস্তুকে বলছে বন্ধু তুমি যেও না। আর দ্বিতীয় যে টানটা আমি দেখতে পাচ্ছি সেটা প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে দিচ্ছে, দিয়ে বলছে বন্ধু আমার কিছু করার নেই, আমি তো সামনে যাবই, তুমি একটা কাজ করো, তুমিও সামনে চলে এসো। অর্থাৎ দেখো, এদের দুজনের মধ্যে যে কনভারসেশন হচ্ছে সেই কনভারসেশনটাই কিন্তু এই টান, সুতার টান, তাই না? আমরা কনভারসেশন দিয়ে বলছি আর কি। এবং দেখো সুতার মধ্যে এই যে দুইটা টান দুই দিক থেকে কাজ করছে, এবং এই দুইটা টান কি, এটা হচ্ছে পরস্পরের ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা টান, এবং এই দুইটা টান কোথায় কাজ করছে? সুতার মধ্যে কাজ করছে। সো এখানে আমাদের প্রশ্ন যেটা বলা হচ্ছে সুতার টানটা নির্ণয় করো, সেটা হলো মূলত এই টানের মানটাই বের করতে বলছে। এখন দেখো এই সিস্টেমটা কমপ্লেক্স, বিকজ এখানে দুইটা বস্তু আছে, মাঝখানে সুতা আছে, সুতার মধ্যে দুইটা টান ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করছে, এখন এই টানের মানটা আমাদেরকে বের করতে হবে। বুঝতেই পারছো, যেহেতু এটা কমপ্লেক্স সিস্টেম, তো আমরা কি করব ভাইয়া, যেহেতু দুইটা বস্তু এখানে আছে, আমরা অ্যাট এ টাইম একটা বস্তুকে নিয়ে চিন্তা করব। কীভাবে চিন্তা করব? চলো আমরা একটু ড্র করার চেষ্টা করি। দেখো এখানে দুইটা বস্তু আছে M1 এবং M2। সো আমরা প্রথমে বলবো ফর ফ্রি বডি M1। প্রথমে আমরা M1 বস্তুটাকে এই সিস্টেম থেকে ফ্রি করার চেষ্টা করব, এবং M2 যে এখানে আছে সিস্টেমে এটাকে কনসিডার না করেই শুধুমাত্র M1কেই আমরা কনসিডার করব। এটা হচ্ছে আমাদের সেই M1 বস্তুটা। এবার খেয়াল করো, M1 বস্তুর উপরে কয়টা বল কাজ করছে বলো তো, মনে মনে চিন্তা করতে থাকো কয়টা বল কাজ করছে, দেখি তোমার সাথে আমার মেলে কিনা। দেখো, একটা হলো তার ওজন, একটা হলো তার প্রতিক্রিয়া বল, আরেকটা বল হলো তার উপরে সামনের দিকে যে বল প্রয়োগ করা হয়েছে যেটা এফ মানে কত, 60 নিউটন। আরেকটা বল কাজ করছে, বলো তো কি? আরেকটা যে বল কাজ করছে সেটা হলো পিছনের দিকে এই টেনশন বলটা, টান। এই টানটা কে দিয়েছে? দ্বিতীয় বস্তু। কাকে দিয়েছে? প্রথম বস্তুকে। এই ছাড়াও আরও একটা বল কাজ করছে, বলো তো কি? হ্যাঁ ঠিকই ধরেছ, যেহেতু এই তলের মধ্যে ঘর্ষণ আছে আমরা বিবেচনা করে নিয়েছি, তো যখনই প্রথম বস্তুটা সামনে আগানোর ট্রাই করবে বা সামনে যখন আগাবে গতিশীল হবে তখন তার পিছনের দিকে এদিকে একটা ঘর্ষণ বল অনুভূত হবে, সেটাকে আমরা বলছি F1। অর্থাৎ প্রথম বস্তুর উপরে যে পরিমাণ ঘর্ষণ বল ক্রিয়া করবে সেটাকে আমরা নাম দিচ্ছি F1। এখন দেখো, এই সত্ত্বেও যেহেতু এর উপরে অনেকগুলি বল কাজ করেছে তা সত্ত্বেও বস্তুটা কিন্তু কী করবে ভাইয়া, সামনের দিকে আগাবে, তাই না? তাহলে তার গতিটা কোন দিকে? গতি সামনের দিকে, এবং এই কারণেই কিন্তু ঘর্ষণ বলটা পিছনের দিকে কাজ করছে, কারণ আমরা জানি ঘর্ষণ বল সর্বদা গতির বিপরীতে ক্রিয়া করে। যেহেতু বস্তুর গতিটা সামনের দিকে হবে তাই ঘর্ষণ বলটা কিন্তু পিছনের দিকে কাজ করবে। এখন যদি এই বস্তুর জন্য কি ঘটনা ঘটছে ওভারঅল গতিটাকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে আমরা কি বলবো? নাও সামেশন অফ এফ ইকুয়াল টু হবে এম এ। এটা আমরা সবাই জানি যে একটা বস্তুর ওভারঅল লব্ধি বলের জন্য তার ত্বরণ সৃষ্টি হবে, তাহলে তার ভর ইন্টু ত্বরণ হবে তার লব্ধি বলের মানের সমান। এখন দেখি কয়টা বল কাজ করছে, তাহলে দেখো গতির দিকে কাজ করছে যে বলটা সেটা হচ্ছে এফ, তাহলে এফ বলটাকে আমি একটা পজিটিভ ফোর্স বলতে পারবো। মানে সহজ কথায় বলতে গেলে কোনো একটা বস্তুর গতি ব্যাখ্যা করতে গেলে যে বলগুলো বস্তুর গতিকে হেল্প করে বা সাহায্য করে বা পজিটিভিটি ক্রিয়েট করে সেই বলগুলোকে আমরা বলবো পজিটিভ ফোর্স, আর যেসব বল ওই বস্তুকে বাধা দেওয়ার চেষ্টা করে তাকে আমরা বলবো নেগেটিভ ফোর্স। তাহলে দেখো তো এখানে এফটা গতির দিকেই না, এফ বলের কারণেই তো বস্তুটা গতিশীল হচ্ছে, তাই এফ বলটা হচ্ছে একটা পজিটিভ ফোর্স। অন্যদিকে এই যে টেনশন বা এখানে যে ফ্রিকশন, এই দুইটাই কিন্তু বস্তুর গতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, তাই এই দুইটা বল হবে নেগেটিভ ফোর্স। তাহলে আমরা কীভাবে হিসাব করব? এফ মাইনাস টেনশন মাইনাস ফ্রিকশন ইকুয়াল টু M1 ইন্টু এ।
তুমি বলতে পারো ভাই এখানে m1 ইন্টু a1 হবে না, অর্থাৎ প্রথম বস্তুর ত্বরণের মান যেটা দ্বিতীয় বস্তুর ত্বরণের মান সেটা কি এক হবে? দেখো এই দুইটা বস্তু একটা সুতার সাহায্যে বাঁধা আছে। সো প্রথম বস্তু ঠিক যতটা দূরত্ব অতিক্রম করবে দ্বিতীয় বস্তুকে কিন্তু ঠিক ততটাই দূরত্ব অতিক্রম করা লাগবে, কেননা দুইটা বস্তুর মধ্যে একটা সুতা দ্বারা কানেক্টেড। সো প্রথম বস্তুর সরণের মান যেমন হবে দ্বিতীয় বস্তুর সরণের মান কিন্তু তেমনই হবে। ঠিক তেমনি প্রথম বস্তুর সরণের পরিবর্তনের হার বা বেগ দ্বিতীয় বস্তুর সরণের পরিবর্তনের হার বা বেগ একই হবে। আবার প্রথম বস্তুর বেগের পরিবর্তনের হার বা ত্বরণ দ্বিতীয় বস্তুর বেগের পরিবর্তনের হার বা ত্বরণ দুইটাই কিন্তু একই হবে। যেহেতু দুইটা বস্তু মাঝখানে একটা সুতার সাহায্যে বাঁধা আছে, তাই দুইটা বস্তুর ত্বরণের মান একই হবে। এবং তাই আমরা এখানে a1 ইউজ না করে আমরা a ইউজ করছি। এই ত্বরণটা হচ্ছে দুইটা বস্তুর জন্যই ত্বরণের মানটা সেম হবে, বা আমি বলতে পারি এটা হলো টোটাল সিস্টেমের ত্বরণ। দেখো আমাদের কোয়েশ্চেনে কিন্তু বলা হচ্ছিল টোটাল সিস্টেমের ত্বরণ কত, এই এটা হলো সেই টোটাল সিস্টেমের ত্বরণ। বুঝতে পারছি ভাইয়া? তো দেখো এখানে আমরা এটা আমরা রেখে দিলাম 1 নম্বর সমীকরণ হিসাবে। তবে দেখো এই ক্যালকুলেশনটা যখন আমরা করতে যাব সামনে, তখন আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফ্রিকশনের মান। আর তুমি জানো ফ্রিকশনের মান কী করে বের করতে হবে ভাইয়া? ফ্রিকশন ইকুয়াল টু ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু প্রতিক্রিয়া বল। যেহেতু এটা প্রথম বস্তুর জন্য ঘর্ষণ গুণাঙ্ক, মানে প্রথম বস্তুর ঘর্ষণ বল, তাহলে F1। ঘর্ষণ গুণাঙ্ক তো এই তলের জন্য সেম, সো এখানে আমরা মিউ ইউজ করছি। কিন্তু প্রথম বস্তুর জন্য যে প্রতিক্রিয়া বল সেটা কোনটা ভাইয়া? প্রতিক্রিয়া বলটা হচ্ছে R1, তাহলে এখানে কিন্তু আমি R1 ইউজ করব। বুঝতে পারছি? এবং R1 এর জায়গাতে আমি কি ইউজ করব? দেখো মিউ। আমি দেখতে পাচ্ছি এই যে R1 যে বলটা তার বিপরীতে আছে কোনটা? M1G। তাহলে আমরা কি এখানে বলতে পারি R ইকুয়াল টু M1G, R1 ইকুয়াল টু M1G। তাহলে এখানে আমরা ইউজ করব M1 ইন্টু জি। এই ভ্যালুটা পরবর্তীতে আমরা ইউজ করব, আপাতত আমরা মাথায় রাখলাম, পরে আমরা এটাকে কীভাবে ব্যবহার করি সেটা দেখব। ঠিক আছে, তাহলে হয়ে গেল। দেখো এটা হচ্ছে আমাদের শুধুমাত্র প্রথম বস্তুর জন্য আমরা ফ্রি বডি অ্যানালাইসিস করে ফেললাম। এবার লিখব ফর ফ্রি বডি M2। M2 যে ফ্রি বডিটা আছে, M2 যে বডিটা আছে তাকে আমরা আবার ফ্রি চিন্তা করব এবং তার জন্য গতিটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। সো আমরা এখানে দ্বিতীয় বস্তুকে নিচ্ছি যে কিনা আমাদের M2। তার জন্য কি কি বল কাজ করবে ভাইয়া? সবার প্রথমে তার ওজন যেটা সেটা নিচের দিকে কাজ করবে, এর উপরেও একটা প্রতিক্রিয়া বল কাজ করবে যাকে আমরা R2 বলছি। এইবার ভাইয়া চিন্তা করো এর উপরে আর কি কি বল কাজ করছে। দেখো এই বস্তুর উপরে একটা টান কাজ করবে, তাই না ভাইয়া? এটা কি হবে? টান টি। কেন? এই যে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে বলছিল যে বন্ধু তুমিও আসো, তাহলে ওই টানটা কিন্তু সামনের দিকে কাজ করবে। অর্থাৎ দ্বিতীয় বস্তু যে সামনে মুভ করবে তার জন্য কিন্তু এই ফোর্সটা কোনোভাবে কাজ করছে না, কারণ এই ফোর্সটা কিন্তু প্রথম বস্তুর উপরেই কাজ করছে। তারই একটা ইম্প্যাক্ট টানের মাধ্যমে দ্বিতীয় বস্তুর কাছে পৌঁছাচ্ছে। কিন্তু দ্বিতীয় বস্তু যদি বলে যে সরাসরি আমাকে কে আহ্বান জানিয়েছিল সামনে যাওয়ার জন্য, তাহলে দ্বিতীয় বস্তুর জন্য আহ্বানটা কিন্তু আসছিল প্রথম বস্তুর কাছ থেকে। কিন্তু প্রথম বস্তুর কাছে আহ্বানটা কিন্তু প্রথম আসছিল এই বলের মাধ্যমে। সো এখানে দ্বিতীয় বস্তুর জন্য যখন শুধু আমি কনসিডার করব, মানে সব চিন্তা বাদ দিয়ে শুধু দ্বিতীয় বস্তুর কথা শোনার চেষ্টা করব, দ্বিতীয় বস্তু কিন্তু বলবে যে আমার একটা টান সামনের দিকে কাজ করেছিল, ওই টানের জন্যই কিন্তু আমি সামনের দিকে এগিয়েছি। তাহলে সেই টানটা সামনের দিকে কাজ করবে। আর বস্তুটা গতিশীল হবে কোন দিকে? গতিশীল হবে সামনের দিকে। যেহেতু তার গতি সামনের দিকে, তাহলে অবশ্যই এর উপর যে ঘর্ষণ বল কাজ করবে সেটা পিছনের দিকে কাজ করবে। এবং যেহেতু এটা দ্বিতীয় বস্তু, তাই দ্বিতীয় বস্তুর ঘর্ষণ বলকে আমরা F2 দিয়ে প্রকাশ করছি। এখন দেখো গতি কোন দিকে? সামনের দিকে। টান কোন দিকে? সামনের দিকে। তাহলে গতি আর টান কি একই দিকে না? তাহলে এই টানটা গতির জন্য কি করছে? হেল্প করছে নাকি বাধাগ্রস্ত করছে? অবশ্যই হেল্প করছে। তাহলে এই টানটা হচ্ছে আমাদের এখানে পজিটিভ ফোর্স হিসাবে কাজ করবে। কিন্তু অন্যদিকে এই যে ফ্রিকশন যে বলটা সেটা কিন্তু গতির বিপরীতে, ফলে এটা কিন্তু গতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। সো আমি যখন শুধুমাত্র দ্বিতীয় বস্তুর জন্য হিসাব করব সামেশন অফ F ইকুয়াল টু MA, তখন আমি দেখব টানটা এখানে একটা পজিটিভ ফোর্স ক্রিয়েট করবে এবং ঘর্ষণটা পিছনের দিকে ক্রিয়া করবে, অর্থাৎ গতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। তারপরে বস্তুটা গতিশীল হবে M2 ইন্টু A। এটাকে আমরা রাখবো ইকুয়েশন নাম্বার 2। বুঝতে পেরেছি ভাইয়া? দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? এখন এখানে যে ফ্রিকশন বলটা আছে সেটা যদি আমি বলি এগেইন, এখানে যে ফ্রিকশন বল সেটা ইকুয়াল হবে মিউ ইন্টু R2। আর দ্বিতীয় বস্তুর জন্য R2 ইকুয়াল হচ্ছে M2 ইন্টু G। সেই ক্ষেত্রে কি আমি বলতে পারি যে এখানে F2 ইকুয়াল হবে মিউ ইন্টু M2 ইন্টু G। এই ভ্যালুটাও মনে রেখো, এটাও আমরা পরবর্তীতে ব্যবহার করব।
ওকে, সো দেখো এখান থেকে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেছি। এখানে যে 1 নম্বর সমীকরণ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা শুধুমাত্র প্রথম বস্তুর জন্য হিসাব করে আমরা বের করতে পারি, শুধুমাত্র প্রথম বস্তুর উপরে কাজ করছে। এখানে দ্বিতীয় যে সমীকরণ দেখতে পাচ্ছি সেটা শুধুমাত্র দ্বিতীয় বস্তুর জন্য কাজ করছে। তো আমরা আগেই বলেছিলাম যে আমাদের সিস্টেমটা হচ্ছে দুইটা বস্তু মিলেই একটা সিস্টেম, তাই না? তার ভিতরে শুধু প্রথম বস্তুর জন্য হিসাবটা আমরা করছি, শুধুমাত্র দ্বিতীয় বস্তুর জন্য হিসাবটা আমরা করছি। এখন আমাদেরকে কি করতে হবে? এই বিষয়টাকে আমাদেরকে কম্বিনেশন করে এক করে ফেলতে হবে, মানে টোটাল সিস্টেমের জন্য ত্বরণের মানটা খুঁজে বের করতে হবে। তাহলে পুরা সিস্টেমের জন্য যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে ভাইয়া? আমাদেরকে যেটা করতে হবে সবার প্রথম কাজ সেটা হচ্ছে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ করে দিতে হবে। বুঝতে পেরেছি? চলো, আমাদের যেহেতু এই স্লাইডে জায়গার পরিমাণ কম, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। হিসাবটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা বুঝতেই পারছো যে হিসাব চিত্রগুলো কেমন ছিল। এখানে এই বস্তুর ওজন ছিল নিচের দিকে m1g, প্রতিক্রিয়া বল ছিল r1 উপরের দিকে, এটার ওজন ছিল নিচের দিকে m2g, এটার প্রতিক্রিয়া বল ছিল r2, এখানে একটা টান কাজ করেছিল t, এখানে একটা টান কাজ করেছিল t, তাই না? সো আমরা যদি লেখার চেষ্টা করি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে যোগ করে পাই, দেখি তো কি পাই। দেখো 1 নম্বর সমীকরণ যদি তুমি দেখার চেষ্টা করো, আমরা যদি আগের স্লাইডে যেয়ে থাকি, f মাইনাস টি মাইনাস এফ অন ইকুয়াল টু m1 ইন্টু এ, তাই না? দেখো খেয়াল করেছো এখানে কিন্তু ত্বরণের মান যেটা ইউজ করেছি, এখানে ত্বরণের মান কিন্তু এটা ইউজ করেছি। কেন আমি বলছি? কারণ এই ত্বরণটা তো টোটাল সিস্টেমের ত্বরণ, তাই না? কোনো বস্তুর জন্য ইন্ডিভিজুয়াল ত্বরণ না, পুরো সিস্টেমের ত্বরণ। সো আসো এখানে আমরা পাচ্ছি এফ মাইনাস টি মাইনাস এফ অন, তো আমরা এখানে কি লিখব? এফ মাইনাস টি মাইনাস এফ অন। আর 2 নম্বর সমীকরণ আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আছে টি মাইনাস এফ টু, তাহলে এখানে আমরা কি লিখব? প্লাস টি মাইনাস এফ টু। ডান সাইডে কী হবে? m1 ইন্টু এ প্লাস m2 ইন্টু এ। ওকে, এবার যদি খেয়াল করো এখানে এই টান দেখো পরস্পরের সাথে কিন্তু কেটে যাচ্ছে। কেন কেটে যাচ্ছে বলতে পারবা? কারণ এই টানটা তো আসলে ক্রিয়া প্রতিক্রিয়া টান, তাই না? সুতার মধ্যে দুইটা বস্তুকে প্রয়োগ করেছে। এটা যেহেতু ক্রিয়া প্রতিক্রিয়া টান, তাই এই দুইটা টান কিন্তু পরস্পরকে নিউট্রালাইজ করে দিবে বা প্রশমিত করে দিবে। সো এইটা কিন্তু শেষ পর্যন্ত ফাইনাল সমীকরণে আমাদের থাকবে না। তাহলে কি থাকবে ভাইয়া? এফ মাইনাস এফ ওয়ান মাইনাস এফ টু, আমি এখান থেকে এ কমন নিতে পারি, নিলে হবে m1 প্লাস m2 ইন্টু এ। বুঝতে পেরেছি? তাহলে এখান থেকে আমরা কি করবো ভাইয়া? ত্বরণের মান যদি বের করতে চাই, ত্বরণের মানটা হবে এফ মাইনাস এফ ওয়ান মাইনাস এফ টু ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটাকে আমরা ভেঙে লিখতে পারি এফ মাইনাস, এবার আসো ফ্রিকশনের জায়গাতে আমরা কি ইউজ করব? মিউ ইন্টু m1g। আমরা এর আগের স্লাইডে দেখে আসছিলাম, দেখো এফ ওয়ান ইকুয়াল হচ্ছে মিউ ইন্টু m1g আর এফ টু ইকুয়াল হচ্ছে মিউ ইন্টু m2g। এই ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে দিচ্ছি, দিলে কি হবে? এটা গেল এটা, আর মাইনাস কী হবে? মিউ ইন্টু m2 ইন্টু জি ডিভাইডেড বাই m1 প্লাস m2। তুমি চাইলে এটাকে আরেকটু ছোটো করতে পারো। কীভাবে ছোটো করতে পারো? এখানে আমরা এফ রাখতে পারি, এফকে m1 প্লাস m2 দ্বারা ভাগ করে দিতে পারি। আর এই দুইটা থেকে আমরা কী কী কমন নিতে পারি দেখো তো? মিউ আর জি দুইটা থেকে কমন যায় না ভাইয়া? তাহলে দেখো তো এটাকে লিখতে পারি যে এখানে আমরা মাইনাস রাখলাম, এখান থেকে আমরা মিউ জি কমন নিলাম, তাহলে উপরে থাকবে m1 প্লাস m2, তাকে ভাগ করে দিব m1 প্লাস m2 দিয়ে। এটা ভাগ করে দিলে কি হবে? এই নিচের m1 প্লাস m2 উপরের m1 প্লাস m2 সাথে কেটে যাবে। তাহলে ওভারঅল আমাদের ত্বরণের যে সমীকরণটা থাকলো সেই তো সমীকরণটা কি হলো? a ইকুয়াল টু এফ বাই m1 প্লাস m2 মাইনাস মিউ ইন্টু জি। তাহলে এইখানে এখন ভ্যালু বসিয়ে আমরা ত্বরণের মানটা কিন্তু বের করতে পারবো। তো চলো আর দেরি না করে এখানে আমরা মান বসিয়ে দিই। তাহলে এখানে হবে 60 ডিভাইড বাই প্রথম বস্তুর ভর 2 কেজি, দ্বিতীয় বস্তুর ভর 3 কেজি, মাইনাস মিউ কত দেওয়া ছিল? ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া ছিল 0.3, তাহলে এখানে হবে 0.3 ইন্টু জি মানে কত? 9.8। এইখান থেকে কিন্তু আমরা ত্বরণের মানটা বের করে ফেলতে পারবো। তো ঝটপট ক্যালকুলেটর নিয়ে এটার উত্তরটা বের করে ফেলো। চলো আমিও করার ট্রাই করি। দেখো আমার এখানে যে উত্তরটা আসছে তা হচ্ছে 9.06 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা যে আমার উত্তরের সাথে তোমাদের উত্তর মিলল কিনা। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই টোটাল সিস্টেমটা কতটুকু ত্বরণের সামনে আগাবে? এটা 9.06 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের সামনের দিকে আগাবে। তাহলে একটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। আমাদের চাওয়া হয়েছিল টোটাল সিস্টেমের ত্বরণটা কত, তাহলে এইটা হবে আমাদের টোটাল সিস্টেমের ত্বরণের মান। তাহলে টোটাল সিস্টেমের ত্বরণের মান আমরা পেয়ে গেলাম।
এখন দ্বিতীয় কোশ্চেন কি ছিল ভাইয়া? দ্বিতীয় কোশ্চেন ছিল সুতার টান কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন এই সুতার টান বিষয়টা কোথায় আছে সেটা আমাদেরকে জানতে হবে। সুতার টানটা কোথায় আছে বলো ভাইয়া? দেখো, সুতার টান বের করতে গেলে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর আগের সমীকরণগুলো দেখতে হবে, 1 নম্বর আর 2 নম্বর। খেয়াল করো, 1 নম্বর সমীকরণে এখানে টি আছে, এই টি হচ্ছে সুতার টান। আবার 2 নম্বর সমীকরণে এখানেও কিন্তু টি আছে, এটা হচ্ছে সুতার টান। তাহলে এই দুইটা সমীকরণে যে কোনো একটার মধ্যে আমরা টি এর মান বসিয়ে দিলে কিন্তু ত্বরণের মান বসিয়ে দিলে কিন্তু আমরা টি এর মান পেয়ে যাব, তাই না? তো দেখো এইটার থেকে দেখতে মনে হচ্ছে 2 নম্বর সমীকরণটা একটু সহজ মনে হচ্ছে, তাই না? তো আমরা 2 নম্বর সমীকরণে এখন যে ত্বরণের মানটা পেয়েছি সেটা বসিয়ে দিব। চলো তাহলে বসিয়ে দিলে কি পাবো? আমরা সুতার টানটা পেয়ে যাব। আমরা বলবো এখন 2 নম্বর সমীকরণ থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে টি মাইনাস F2 ইকুয়াল টু M2 ইন্টু এ। তাহলে টি ইকুয়াল টু কী দাঁড়াবে? M2 ইন্টু এ প্লাস F2। আর F2 জানি কেমন? F2-র মানটা এখানে আমরা বসিয়ে দিব মিউ ইন্টু M2 ইন্টু জি। তাহলে আর অপেক্ষা কিসের? চলো মান বসিয়ে দিই। M2 যে ভরটা আমরা জানি সেটা হচ্ছে 3 কেজি, যে ত্বরণ আমরা পেয়েছি মাত্র, এই যে এখানে যে ভ্যালুটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 9.06 প্লাস মিউ মানে কত? 0.3 ইন্টু M2 মানে 3 কেজি ভরের বস্তু, জি মানে 9.8। তাহলে এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো ভাইয়া? সুতার টানটা পেয়ে যাব। তাহলে চলো সুতার টানটা বের করার চেষ্টা করি। তোমরা সবাই ক্যালকুলেটর নিয়ে করো, আমিও এটা দেখার চেষ্টা করি ভ্যালুটা কেমন আসে। দেখো এটা আসছে 33 নিউটন, ঠিক আছে? এটা 33 নিউটন। তাহলে আমরা দেখো পেয়ে গেছি আমাদের সুতার টানটা হবে 33 নিউটন এবং এই টোটাল সিস্টেমের ত্বরণ হবে 9.06 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সম্পূর্ণ সিস্টেমের জন্য ত্বরণের মানটা আমরা পেয়ে গেলাম এবং সুতার টান যেটা সেটাও আমরা পেয়ে গেছি। তাহলে সুতার মধ্যে এই টানটাই কাজ করবে, ঠিক আছে? তো এই টাইপের প্রবলেম আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এই টাইপের প্রবলেমগুলো অবশ্যই দেখার চেষ্টা করবা। সো এটা থেকে আরও একবার দেখার চেষ্টা করবো, ভালোভাবে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? আমরা আরও একটা প্রবলেম দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি। এবার আমরা এই প্রবলেমের মধ্যে এক্সাম্পল 2 আমাদের এখানে আমরা পুলি ব্যবহার করব এবং ফ্রিকশন ব্যবহার করব। চলো দ্বিতীয় প্রবলেমটা দেখে ফেলা যাক ঝটপট। দেখো এখানে কি বলছে, 0.2 ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট কোনো একটা টেবিলের উপর 3 কেজি ভরের একটি বস্তু রেখে টেবিলের প্রান্তে যুক্ত একটি কপি কলের সাহায্যে 5 কেজি ভরের একটি বস্তুকে ঝুলিয়ে দিলে সিস্টেমের ত্বরণ এবং সুতার টান নির্ণয় করতে হবে। তাহলে প্রবলেমটা দিকে একটু দেখো কী কী ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে, আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া আছে 0.2, যেটাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি। এই টেবিলের উপরে 3 কেজি ভরের একটা বস্তু রাখা হয়েছে, রেখে টেবিলের প্রান্তে যুক্ত অবস্থায় আছে এরকম একটা কপি কলের সাহায্যে 5 কেজি ভরের বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দিলে সিস্টেমের ত্বরণ, যেটা কিনা আমরা এ দিয়ে প্রকাশ করি, সেটা কত বের করতে হবে এবং যে সুতা দ্বারা দুইটা বস্তু কানেক্টেড সেই সুতার টানটা বের করতে হবে আর কি। বুঝতে পারছি? কপি কলের সাহায্যে আরেকটা বস্তুকে সুতার সাহায্যে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে চলো দেখে ফেলি এটার ফিগারটা কেমন হবে। দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, এটা হচ্ছে আমাদের সেই 3 কেজি ভরের বস্তু, তার মানে এটা হলো সেই 3 কেজি ভরের অবজেক্ট, ঠিক আছে, এমন। আর এটা হলো সেই 5 কেজি ভরের অবজেক্ট যেটা কপি কলের সাহায্যে টেবিলের প্রান্তবিন্দু থেকে ঝুলানো আছে। এখন এই দুইটা দিয়ে এখন আমাদেরকে সলভ করতে হবে যে এই টোটাল সিস্টেমের ত্বরণটা কত হবে এবং সুতার টানটা কত হবে। বুঝতে পারছি? তাহলে চলো ওভারঅল বিষয়টা কি হবে সেটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, সবার প্রথমে এই যে M2 যেটা, সেটা হচ্ছে 5 কেজি ভরের বস্তু, এটা যেটা কপি কলের সাহায্যে ঝুলানো আছে। এটার যে ওজন ভাইয়া, সেটা কোথায় কাজ করবে? ওজনটা নিচের দিকে কাজ করবে। যেহেতু এর ওজনটা নিচের দিকে কাজ করবে, তাই এই বস্তুটা কিন্তু নিচের দিকে নামতে চাইবে। যখন বস্তুটা নিচের দিকে নামতে চাইবে তখন এই সুতার মধ্যে একটা টানের সৃষ্টি হবে। টানটা কে দিবে? প্রথম বস্তু, মানে আমরা যদি এমন যাকে বলছি, এমন বস্তুটা কিন্তু তাকে টেনে ধরবে। কি বলবে? যে বন্ধু তুমি যেও না, তাই না? বন্ধু তুমি যেও না বলে একটা টান কিন্তু সে উপরের দিকে দিবে। তখন এই দ্বিতীয় বস্তু প্রথম বস্তুকে বলবে, যেহেতু আমার একটা ওজন আছে এবং পৃথিবী আমাকে M2G বলে নিচের দিকে টানছে, তাই আমাকে নিচে পড়তেই হবে। তুমি একটা কাজ করো বন্ধু, তুমিও সামনের দিকে চলে আসো। তাহলে এখানে একটা টানের সৃষ্টি হবে। অর্থাৎ এই টানটা কে দিবে? এই টানটা
প্রথম বস্তু মানে M1 বস্তুটা M2 বস্তুকে দিবে যে বন্ধু তুমি যেও না, আর প্রথম এই যে M2 বস্তুটা সেটা আবার প্রথম বস্তুকে একটা টান দিবে যে বন্ধু তুমিও চলে এসো। তাহলে দেখো আবার সেই টান দুইটা সৃষ্টি হয়েছে সুতার মধ্যে, যেটা কিনা ক্রিয়া প্রতিক্রিয়া টান, তাই না? তাহলে এখানে একটা ক্রিয়া প্রতিক্রিয়া টানের সৃষ্টি হবে। এখন দেখো যেহেতু M2 বস্তুটা নিচের দিকে নামবে, তাহলে এই প্রথম বস্তুকে অবশ্যই কি করতে হবে ভাইয়া, সামনের দিকে আসতে হবে না? সামনের দিকে আসতে হবে। এবং এই যে কপি কলটা দেখা যাচ্ছে, এই কপি কলটা তাহলে কী করবে, কপি কলটা তাহলে এদিকে ঘুরবে, তাই না? তার মানে এই বস্তুটা কত ত্বরণের নিচে পড়বে সেটা, এই বস্তুটা কত ত্বরণের সামনে আগাবে এবং কপি কলটা কীভাবে ঘুরবে, এই পুরা জিনিসটার বা পুরা সিস্টেমের ত্বরণটা যদি আমরা এ বিবেচনা করি, তাহলে এখন এই ত্বরণের মান আর এই যে সুতার মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া টান কাজ করছে, এই টানের মানটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে এখন আমরা দেরি না করে কি করব, এই টানের মানটা বের করব। তবে যেহেতু এটা একটা কমপ্লেক্স সিস্টেম এবং একসাথে বিবেচনা করলে এখানে ত্বরণের মান বা সুতার টান বের করাটা আমাদের জন্য একটু জটিল হবে, তাই আমরা কোন অ্যাপ্রোচ ফলো করব, ফ্রি বডি অ্যানালাইসিস। অর্থাৎ এই ম্যাথটা আমরা অ্যানালাইসিস করব বাট ফ্রি বডির মাধ্যমে। অর্থাৎ প্রত্যেকটা বস্তুকে, এখানে কয়টা বস্তু আছে, দুইটা বস্তু, একটা হচ্ছে M1 আর একটা হচ্ছে M2, এই দুইটা বস্তুকে পুরা সিস্টেম থেকে আলাদা করে নিয়ে ফ্রি করে আমরা বিবেচনা করার চেষ্টা করব প্রত্যেকের উপরে কি পরিমাণ বল কাজ করছে। তো চলো আর দেরি করে কি হবে আমরা দেখে ফেলি। প্রথমেই আমরা এই M2 বস্তুর জন্য দেখার চেষ্টা করি। হ্যাঁ, সো আমরা প্রথমে বলবো ফর ফ্রি বডি M2। প্রথমে আমরা M2 যে ফ্রি বডিটা দেখতে পাচ্ছি তার জন্য হিসাব করব যে কিভাবে জিনিসটা কাজ করছে। দেখি তো কি হয়। দেখো এখানে আমরা চিন্তা করছি এই হলো আমাদের সেই M2 বস্তু। খেয়াল করবা কিন্তু, হ্যাঁ দেখো আগের উদাহরণে আমার দুইটা বস্তুই কিন্তু কোথায় ছিল, তলের উপরে। কিন্তু এবার দেখো M2 যে বস্তুটা সেটা কিন্তু কোনো তলের উপরে নাই, সেটা কোথায় আছে, সেটা ফ্রি আছে না, মানে ঝুলন্ত অবস্থায় আছে, তাই না? যেহেতু কোনো তলের উপরে নাই, তাহলে এর জন্য যে বল কাজ করবে একটা হলো তার ওজন নিচের দিকে, আরেকটা যে বল কাজ করবে সেটা হলো প্রথম বস্তু কর্তৃক দেওয়া একটা টান, যেটা উপরের দিকে। ঠিক আছে, এখানে কিন্তু যেহেতু বস্তুটা তলের উপরে নাই, তাহলে কিন্তু কোনো প্রতিক্রিয়া বল এখানে কাজ করবে না। আর তলের উপরে না থাকার কারণে যেহেতু কোনো প্রতিক্রিয়া বল কাজ করছে না, তাই এখানে কিন্তু কোনো ঘর্ষণ অনুভব হবে না, একমাত্র বাতাসের বাধা বল ছাড়া। যেহেতু প্রশ্নে আমাদের বাতাসের ঘর্ষণ সম্পর্কিত কোনো তথ্য দেওয়া নাই, সুতরাং আমরা বলতে পারি এই বস্তুর উপরে কোনো ঘর্ষণ কাজ করবে না। এখন এই বস্তুর গতিটা কোন দিকে, এই বস্তুর গতি কিন্তু হবে নিচের দিকে, তাই না? গতিশীল হবে কোথায়, নিচের দিকে। তাহলে এই বস্তুর জন্য যদি আমরা দেখার চেষ্টা করি, তার জন্য যদি আমরা সামেশন অফ এফ লেখার চেষ্টা করি, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, তাহলে দেখো তো এইখানে গতির দিকে কোন বলটা কাজ করেছে, ওজন। এই ওজন বলটা নিচের দিকে কাজ করছে, তাহলে ওজন গতিকে কি করছে, হেল্প করছে। কিন্তু এখানে যে টান, সেই টানটা কিন্তু গতির বিপরীত দিকে, ফলে টান কিন্তু গতিকে বাধাগ্রস্ত করছে। তাই আমরা লিখব এখানে M2G হলো আমাদের পজিটিভ ফোর্স মাইনাস এই টান, তারপর হবে M2, আর টোটাল সিস্টেমে ত্বরণ যদি A হয়ে থাকে তাহলে M2 ইন্টু A। এটাই আমাদের প্রথম সমীকরণ। তাহলে দেখো M2 ফ্রি বডির জন্য আমরা কি পেয়ে গেলাম, সমীকরণটা পেয়ে গেলাম। এখন কিসের অপেক্ষা বলো, এবার আমরা M1 বস্তুর জন্য হিসাব করব। সো ফর ফ্রি বডি M1, দেখি তো M1 বস্তুর জন্য কি হয়। চলো M1 বস্তুর ছবিটা আমরা এঁকে ফেলি। তাহলে এই ছবিটা আমরা এখানে আঁকাচ্ছি। M2 বস্তুকে চিন্তা না করেই শুধুমাত্র তলের উপরে আমরা M1 বস্তুকে বিবেচনা করছি। দেখি তো M1 বস্তুর উপরে কি পরিমাণ বল কাজ করে। দেখো সবার প্রথমে যেটা কাজ করবে, M1 বস্তুর ওজনটা তলের উপরে কাজ করবে, আর তল কি করবে, সেই ক্রিয়া বলের সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া বল ফেরত দিবে, যাকে আমি R1 দিয়ে প্রকাশ করছি। এবং দেখো এখানে আর যে বল কাজ করছে এই বস্তুর উপর, দেখো এই বস্তুর উপর কয়টা বল কাজ করছে, একটা হলো তার ওজন নিচের দিকে, একটা হলো প্রতিক্রিয়া বল R1 উপরের দিকে, আরেকটা বল হচ্ছে এই টান। এই টানটা কে দিয়েছে, দ্বিতীয় বস্তু প্রথম বস্তুকে দিয়েছে। কেন, যাতে করে দ্বিতীয় বস্তুটা সামনের দিকে এগিয়ে আসে। তাহলে সেই টানটা কাজ করবে সামনের দিকে। বলো তো আর কোনো বল কি এখানে কাজ করবে, কোনো বল কাজ করবে? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। দেখো যেহেতু এখানে ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট একটা টেবিলের উপরে রাখা হয়েছে, ফলে যখনই এই দ্বিতীয় বস্তুটা সামনে আগানোর ট্রাই করবে বা সামনে যখন আগাবে বা গতিশীল হবে, তখন গতির বিপরীতে এদিকে একটা ঘর্ষণ বল অনুভূত হবে। কারণ ঘর্ষণ বল সর্বদা গতির বিপরীতে কাজ করে। বস্তু যেদিকে গতিশীল হবে ঘর্ষণ বল তার বিপরীতে কাজ করবে। যেহেতু বস্তুর গতিটা সামনের দিকে, তাই ঘর্ষণ বলটা কিন্তু কোথায় কাজ করবে ভাইয়া, পিছনের দিকেই কাজ করবে। ওকে,
তাহলে দেখো তো এই বস্তুর জন্য যদি আমরা সমীকরণটা লেখার চেষ্টা করি কি কি লিখতে পারবো? সবার প্রথমে আমরা এটা লিখতে পারি যে এখানে প্রতিক্রিয়া বলের মান m1g এর সমান, তার মানে এখানে r1 এর ভ্যালু হবে প্রথম বস্তুর ওজনের সমান। তাহলে এখানে ঘর্ষণ বলের যে মানটা হবে সেটা ইকুয়াল টু হবে কি ভাইয়া? মিউ ইন্টু আর। ঘর্ষণ গুণাঙ্কের সাথে প্রতিক্রিয়া বলকে গুণ করে দিলে আমরা ঘর্ষণ বলটা পেয়ে যাই। তাহলে এখানে আমরা মিউ ইন্টু r1 লিখতে পারি। তাহলে r1 এর পরিবর্তে কি লিখতে পারি? মিউ ইন্টু r1 মানে দেখেছি m1g, তাহলে এখানে আমরা m1g যুক্ত করে দিলাম, গুণ করে দিলাম, দিলে আমরা ঘর্ষণের মানটা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে এই বরাবর মানে গতি বরাবর তার উপরে কি কি বল কাজ করছে সেগুলোকে কনসিডারেশনের মধ্যে আনা। এবং বুঝতেই পারছো এখানে প্রতিক্রিয়া বল কিন্তু এই যে ওজন যেটা তাকে নিউট্রালাইজ করে দিবে, তাই না? ওজনের মান আর প্রতিক্রিয়া বলের মান সমান এবং বিপরীত। তাহলে যেহেতু নিউট্রালাইজ করে দিবে তাহলে থাকবে কে? থাকবে হচ্ছে এই দুজনে কেউই থাকবে না, থাকলো হচ্ছে এই বলটা আর পিছনের দিকে ফ্রিকশন। এখন দেখো গতি যেহেতু তার সামনের দিকে, তার গতি সামনের দিকে, তাহলে গতির জন্য এই টানটা কিন্তু পজিটিভ ফোর্স হিসাবে কাজ করবে আর ফ্রিকশন নেগেটিভ ফোর্স হিসাবে কাজ করবে। তাহলে এখানে আমরা কি লিখবো? টান মাইনাস ফ্রিকশন ইকুয়াল টু হবে m1 ইন্টু এ। বুঝতে পারছি? তাহলে এইটা আমরা পেয়ে যাব। এখানে তুমি চাইলে ফ্রিকশনের মানটা বসিয়ে দিতে পারো, তো আমরা বসিয়ে দিচ্ছি টি মাইনাস ফ্রিকশনের সমীকরণ যেটা পেয়েছি মিউ ইন্টু m1 ইন্টু জি ইকুয়াল টু m1 ইন্টু এ। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন তো তুমি জানো টোটাল সিস্টেমে ত্বরণ বের করতে গেলে কী করতে হবে? এই সমীকরণ দুইটাকে যোগ করে দিতে হবে। তো চলো আর অপেক্ষা না করে আমরা এই সমীকরণ দুটো যোগ করে দিই। একটু দেখে নাও প্রথম সমীকরণে কি আছে? m2g মাইনাস টি ইকুয়াল টু m2a, আর দ্বিতীয় সমীকরণে আছে টি মাইনাস মিউ ইন্টু m1g ইকুয়াল টু m1a। তাহলে এটা আমরা দ্বিতীয় সমীকরণে যে মানে পরের পেজে যে আমরা যোগ করে দিচ্ছি। তাহলে আমরা বলবো 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। দেখো 1 নম্বর সমীকরণে বামে কি ছিল ভাইয়া? m2g মাইনাস টি, তাই না? এখানে হবে m2g মাইনাস টি, ঠিক আছে? তাহলে আমরা দেখি এখানে 2 নম্বর সমীকরণে কি ছিল? 2 নম্বর সমীকরণে কি ছিল? টি মাইনাস মিউ ইন্টু m1g, তাই না? তাহলে এটা এখন আমরা এখানে যোগ করে দিব। এখানে লিখবো প্লাস টি মাইনাস মিউ ইন্টু m1g। ডান পাশে কি হবে? m1 ইন্টু এ প্লাস m2 ইন্টু এ। তাহলে এখান থেকে টান তো আগেই বলেছি এই টান তো ক্রিয়া প্রতিক্রিয়া টান, তাহলে একজন আরেকজনকে নিউট্রালাইজ করে দিবে। তাহলে নিউট্রালাইজ করে দিলে থাকবে কে? বলো m2g মাইনাস মিউ ইন্টু m1g ইকুয়াল টু আমরা এ কমন নিলে এখান থেকে কী পাবো? m1 প্লাস m2 ইন্টু এ। তাহলে ত্বরণের মান কেমন হবে? ত্বরণের মান হবে m2g মাইনাস মিউ ইন্টু m1 ইন্টু জি ডিভাইড বাই m1 প্লাস m2। তাহলে এইবার আমরা এখানে ভ্যালু বসিয়ে দিব। দ্বিতীয় বস্তুর ভর কোনটা? দ্বিতীয় বস্তু মানে যেটা ঝুলে আছে যে বস্তুটা সেটার ভর কত? সেটার ভর হচ্ছে 5 কেজি। তাহলে এখানে হবে 5 ইন্টু 9.8 মাইনাস মিউ মানে কত? ঘর্ষণ গুণাঙ্ক এখানে হচ্ছে 0.2, তাহলে 0.2 ইন্টু প্রথম বস্তুর ভর মানে কি? এই যে 3 কেজি ভরের বস্তু, তাহলে এটা 3 কেজি ইন্টু 9.8 ডিভাইডেড বাই এখানে 3 কেজি ভরের বস্তু প্লাস 5 কেজি ভরের বস্তু। তাহলে এইখান থেকে আমরা খুব ইজিলি ত্বরণের মানটা বের করে ফেলতে পারবো। চলো আমরা ত্বরণের মানটা দেখে ফেলি। ত্বরণের মানটা কেমন আসে? 5 ইন্টু 9.8 মাইনাস 0.2 ইন্টু 3 ইন্টু 9.8, আর তাকে আমরা ভাগ করে দিব কত দিয়ে? 5 আর 3 8 দিয়ে ভাগ করে দিব। দেখো উত্তর চলে আসছে 5.39 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের মানটা আসছে 5.39 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরের কাজ কি বলো? তুমি জানো এরপরের কাজ কি? দেখো তাহলে ত্বরণ বের করে ফেললাম সিস্টেমের, তাই না? ত্বরণটা কত? 5.39 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এই বস্তুটা 5.39 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের নিচের দিকে পড়বে, আর এই বস্তুটা 5.39 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সামনের দিকে আগাবে, তাই না? এখন বাকি আছে কি? সুতার টান। জি হ্যাঁ, এই যে সুতার টান টি, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে বলো সুতার টান এখন আমরা কীভাবে বের করবো? আমরা এর আগেও বলেছি আমাদের যে 2টা সমীকরণ আছে 2টা ফ্রি বডির জন্য, সেই সমীকরণের মধ্যে আমরা এই ভ্যালুগুলো বসিয়ে দিব। সো লেটস সে আমরা 2 নম্বর সমীকরণের মধ্যে ভ্যালু বসাচ্ছি। সো 2 নম্বর সমীকরণ থেকে আমরা কী পাই সেটা একটু লেখার চেষ্টা করছি। সেটা হলো টি মাইনাস মিউ ইন্টু m2g ইকুয়াল টু m2 ইন্টু এ। এখানে এবার আমরা লিখতে পারবো তাহলে টি ইকুয়াল টু m2a প্লাস মিউ ইন্টু m2 ইন্টু জি।
এখানে আমরা ভ্যালু বসিয়ে দিব m2 মানে হচ্ছে যে বস্তুটা ঝুলে আছে, তাই না, এই বস্তুটা আর কি। তাহলে এই বস্তুর ভর কত, 5 কেজি। ত্বরণ মাত্র কত পেয়েছি, 5.39 প্লাস মিউ কত, 0.2, ঘর্ষণ গুণাঙ্ক 0.2 ইন্টু m2 মানে আবারও 5 কেজি আর জি মানে 9.8। তাহলে এইখান থেকে আমরা সুতার টানের মানটা বের করে ফেলতে পারবো। তো চলো বের করে দেখি কত আসে। 5 ইন্টু 5.39, এর সাথে যোগ হবে 0.2 ইন্টু 5 ইন্টু 9.8। দেখো কত আসছে, এই তো চলে আসছে 36.75 নিউটন। ঠিক আছে, মজা না? তাহলে দেখো এখান থেকে আমরা কি বের করছি, টোটাল সিস্টেমের ত্বরণটাও বের করতে পারছি, আবার এখানে সুতার টানটা কত সেটাও কিন্তু আমরা বের করে ফেলতে পারছি। তাহলে সুতার টানটা হবে 36.75 নিউটন, আর এখানে টোটাল সিস্টেমের ত্বরণটা হবে কত, 5.39 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখো এখানে আমরা দুইটা বস্তু নিয়ে করেছি। তোমাদের পরীক্ষা যদি দুইটা বস্তু পরিবর্তে 3টা 4টা বা আরও অনেক কমপ্লেক্স প্রবলেম আসে, সেগুলোও কিন্তু তুমি এই বেসিক যে রুলটা তোমরা শিখলা সেটা দিয়ে তোমরা হিসাব করতে পারবা। তাহলে আমি যদি এক বাক্যে বলি, এই ফ্রি বডি অ্যানালাইসিসটা আসলে কীভাবে কাজ করে, একটা কমপ্লেক্স সিস্টেমে অনেকগুলি বস্তু থাকবে, তুমি একটা একটা করে অ্যাট এ টাইম কনসিডার করবা। সবার কনসিডারেশন করা শেষ হলে ফাইনালি যে সমীকরণগুলো আসবে সেই সমীকরণগুলোকে তুমি ফাইনালি যোগ করে দিলে টোটাল সিস্টেমে ত্বরণ পেয়ে যাবা। আর ত্বরণের মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে তুমি সুতার টান পেয়ে যাবা। সুতার টান সম্পর্কিত, পুলি সম্পর্কিত এবং ফ্রি বডি অ্যানালাইসিস সম্পর্কিত আরও কিছু ভিডিও নিয়ে আমরা আমার সামনের দিকে আসবো। আরও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করবো, যেগুলো সাধারণত অ্যাডমিশনে বেশি আসে। আরও কিছু কমপ্লেক্স প্রবলেম নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে তাহলে তোমাদের সাথে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবা, সুস্থ থাকবা। টাটা, বাই বাই।